নমস্কার, ইনস্ক্রিপ্ট এডিটার্স চয়েসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। আপনারা হয়তো জানেন, সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশ ঘুরে এলেন। আর তখনই পাকিস্তানের তামাম মিডিয়ায়, আমি দ্য ডন দেখছিলাম, তামাম মিডিয়ায় প্রচার শুরু হয়ে গেল, আউটস্ট্যান্ডিং মিটিং হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি দেশ একে অন্যের কাছে আসছে, এই ন্যারেটিভটি প্রচার করার মধ্যে দিয়ে আসলে একটি কৌশলগত, একটি কূটনৈতিক চাল দিতে চায় পাকিস্তান। ভারতকে সে আসলে চাপে ফেলতে চায়। উপমহাদেশে ভারত সঙ্গী হারাচ্ছে, উপমহাদেশে ভারত একা হয়ে যাচ্ছে, ভারত বিরোধী জোট তৈরি হচ্ছে, এই রকম একটা স্নায়ুযুদ্ধের আবহ পাকিস্তান তৈরি করতে চায়। গত কয়েক মাস ভারতীয় মিডিয়ার একটা বড় অংশ প্রচার করেছে যে পাকিস্তান এবং বাংলাদেশ কাছাকাছি আসছে। তাহলে কি এটাই সত্য? তাহলে কি রাজাকারদের কাছে সত্যি মাথা নত করছে, সমর্পণ করছে বাংলাদেশ? ৭১-এর যাবতীয় ঐতিহ্য, লেগাসি, উত্তরাধিকার, এত এত মানুষের মৃত্যু, এত শহীদ জননীর ক্রন্দন, সমস্তটাকে নস্যাৎ করে পাকিস্তানের কাছে নিজেকে সমর্পণ করছে বাংলাদেশ, নিজেকে টাইট দিতে। পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট পড়লে কিন্তু আপনার মনে হবে হ্যাঁ, এমনটাই হচ্ছে। আমি আজকের এপিসোডটি শ্যুট করার জন্য তাই আরও ২-১০ কদম হাঁটা শুরু করলাম, আরেকটু ভাবা শুরু করলাম, আরেকটু দেখা শুরু করলাম যে আদতে বিষয়টা কি। দেখুন, আমাকে বাংলাদেশের তাবড় নেতা দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন বাংলাদেশ পাকিস্তান এবং ভারত দুটি দেশের থেকেই একটা সমদূরত্ব রাখতে চায়। তারা কি মিথ্যে কথা বলেছিলেন? নির্জলা মিথ্যে কথা বলেছিলেন? আমি খুঁজতে থাকি, বুঝতে থাকি, আর খুঁজতে গিয়ে দেখি আসলে যা বলা হচ্ছে তা অশ্বত্থামা হত। ইতিগজটা উজ্জ্ব রাখা হচ্ছে বা এত আস্তে বলা হচ্ছে যেন কানে আসছে না। আর এখানেই কাহিনীর টুইস্ট। বাংলাদেশকে কাছে টানতে হলে এই মুহূর্তে পাকিস্তানকে পথে বসতে হবে। পাকিস্তান এমনিতেই দেউলিয়া, আরও দেউলিয়া হতে হবে, সঞ্চয়ের 1/4 ভাগ দিয়ে দিতে হবে। পাকিস্তান এবং বাংলাদেশের সাম্প্রতিকতম মিটিংয়ের নির্যাস এটাই, যা পাকিস্তানি মিডিয়া প্রচার করছে না। দেখুন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে একেবারে অনাগ্রহী এমনটা বলা যাবে না। বাংলাদেশ এক পা বাড়িয়ে রেখেছে, কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে 3টি শর্ত দিয়েছে। অর্থাৎ সম্পর্ক স্থাপন করতে গেলে সেই 3টি শর্ত মানতে হবে। আর বাংলাদেশের প্রাথমিক শর্তটি হলো 1971-এর জন্য পাকিস্তানকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। দেখুন, 1971 বাংলাদেশের গণভিত্তি, বাংলাদেশ জাতির অস্মিতা, তার গড়ে ওঠার মূল কারণ, তাকে নস্যাৎ করে পাকিস্তানের কাছে গেলে আসলে ইতিহাসকে মারিয়ে যাওয়া হয়। শত শত শহীদের রক্ত, শত শত ধর্ষিতার ক্রন্দন, লাখো মায়ের কোল খালি হওয়া, সমস্তটা অস্বীকার করতে হয়। কাজেই আজ যখন বাংলাদেশকে পাকিস্তান কাছে টানতে চাইছে, একদিকে যেমন বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস কুক্ষিগত করে রাখার বিরোধিতা করেছিল, ঠিক তেমন মুক্তিযুদ্ধের ইতিহাসকে নস্যাৎ করে রাজাকারদের পায়ে সমর্পণ করাকেও কিন্তু আসলে বাংলাদেশ অস্বীকার করছে। তারা খুব স্পষ্ট বলছে, যা হয়েছে তার জন্য পাকিস্তানকে নিঃশর্তে গোটা বিশ্বের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। এখন ভারতকে চাপে ফেলার অদম্য স্পৃহায় পাকিস্তান কি তার যাবতীয় কৃতকর্মের দায় স্বীকার করতে পারবে? বাংলাদেশকে কাছে টানার জন্য সবার প্রথমে বাংলাদেশের কাছে পাকিস্তান ক্ষমা চাইতে পারবে? এ তো গেল পয়লা শর্তের কথা। বাংলাদেশ কিন্তু ইসলামাবাদকে মনে করিয়ে দিতে ভোলেনি, তারা যখন রাতারাতি বাংলাদেশ ছাড়ছে তখন বহু পাকিস্তানিকে, বহু উর্দুভাষী পাকিস্তানিকে তারা আসলে বাংলাদেশে অতান্তরে ফেলে চলে গিয়েছিলেন। তাদের খোঁজ নেননি, তাদের ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। এই মুহূর্তের হিসেব অনুযায়ী 3 লক্ষের বেশি, আমি এক্স্যাক্ট সংখ্যাটা আপনাদের বলছি, 3,25,000 পাকিস্তানি নাগরিক আসলে বাংলাদেশে আশ্রয় শিবিরের বাসিন্দা। ঢাকা ইসলামাবাদকে জিজ্ঞেস করেছে, তাদের কাছে প্রশ্ন রেখেছে যে এদের ভবিষ্যৎ কি।
পাকিস্তান কেন এদেরকে অস্বীকার করলো? পাকিস্তান কেন এদেরকে ফিরিয়ে নিল না? পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনা কি? পাকিস্তান এদের কবে ফিরিয়ে নেবে? অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সন্ধি প্রস্তাবে যেতে গেলে, বাংলাদেশের আরও কাছাকাছি যেতে গেলে, বাংলাদেশের সঙ্গে একটা আয়মিতালি সম্পর্ক গড়ে তুলতে গেলে পাকিস্তানকে তার নিজের বাসিন্দাদের, যারা যারা আজ অন্য দেশে আশ্রয় শিবিরে রিফিউজির জীবন কাটাচ্ছে, তাদেরকে ফেরত নিতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে দেউলিয়া পাকিস্তানকে 3 লক্ষের বেশি মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে যারা জানেন তারা জানেন পাকিস্তানের পিঠ এখন দেয়ালে ঠেকে রয়েছে। এই অবস্থায় পাকিস্তান কি 3 লক্ষ বা 3,25,000 মানুষের দায়িত্ব নিতে সক্ষম? গল্পের ক্লাইম্যাক্স লুকিয়ে রয়েছে পাকিস্তানকে দেওয়া বাংলাদেশের তৃতীয় শর্তে। বাংলাদেশ পাকিস্তানকে অতি বিনীতভাবে, বিনম্রভাবে, মিষ্টি মুখে মনে করিয়ে দিয়েছে তার পাওনা টাকার কথা। আর সেটাই পাকিস্তানের কফিনে বাংলাদেশের পোতা শক্তপোক্ত পেরেক। বাংলাদেশ স্পষ্টভাবে বলেছে কাছে আসতে হলে সবার আগে $4.52 বিলিয়ন পাওনা টাকা ফেরত দিতে হবে। স্বাভাবিকভাবে, সঙ্গতভাবে প্রশ্ন উঠতে পারে যে পাকিস্তানের থেকে $4.52 বিলিয়ন টাকা বাংলাদেশ কেন ফেরত চাইছে? কিভাবে এই ঋণ তৈরি হলো? মনে রাখতে হবে 1970 সালে মুক্তিযুদ্ধের ঠিক আগে ভয়াবহ ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গিয়েছিল বাংলাদেশ। তখন সারা পৃথিবী থেকে $20 কোটি আর্থিক সহায়তা পেয়েছিল ঢাকা। রাতারাতি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেই টাকা হাফিস করে দেয়, সেই টাকা লাহোরে নিয়ে চলে যায় পাকিস্তান। সেই $20 কোটি বাংলাদেশ আর কখনো ফেরত পায়নি। বাংলাদেশ সেই টাকা এখন ফেরত চাইছে। বাংলাদেশের পরিকল্পনা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের কারেন্সি সার্কুলেশন সে সময় ছিল 850 কোটি রুপি। তার অর্ধেক বাংলাদেশ ফেরত চাইছে। যেসব বাংলাদেশিরা তদানীন্তন পশ্চিম পাকিস্তানে চাকরি করতেন, তাদের পিএফ, তাদের নানা রকম প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নানা রকম যে বকেয়া সঞ্চয়পত্রে তারা যেসব টাকাপত্র জমা রেখেছিলেন, সেসব টাকাপত্র কখনোই পাকিস্তান শোধ করেনি। সেই টাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত দিতে হয়েছে বাংলাদেশের সরকারের। সেই সঞ্চয়পত্র, পিএফ, গ্র্যাচুইটির টাকা হিসেব করে বাংলাদেশ এই টাকাটা ফেরত চাইছে। এবং এই হিসেব বাংলাদেশ পরিকল্পনা কমিশনের যে নথি, সেই নথি পেশ করে পাকিস্তানকে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশকে কাছে পেতে হলে, বাংলাদেশের সঙ্গে নৈকট্য তৈরি করতে হলে সবার আগে এই ধার শোধ করতে হবে। মনে রাখতে হবে, আমরা যখন $4 বিলিয়ন কথা বলছি, তখন কিন্তু শুধু নগদের কথা বলছি। বাংলাদেশ কিন্তু এর উপর সুদ চাপায়নি। সুদ চাপালে এই অর্থের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় আমি হিসেব করতে পারিনি, আপনারা হিসেব করে দেখতে পারেন। আরও একটা কথা, এই মুহূর্তে পাকিস্তানের আর্থিক পরিস্থিতিটা কি? এই চলতি মাসের 4 তারিখ মানে 4 এপ্রিল পাকিস্তানের রিজার্ভে ছিল $15.75 বিলিয়ন, অর্থাৎ $1,575 কোটি। যাদের রিজার্ভে এই টাকা আছে, তাদের এই মুহূর্তে যদি বাংলাদেশের ধার মেটাতে হয়, তাহলে তার রিজার্ভে থাকা টাকার 1/4 ভাগ, তার সঞ্চয়ের 1/4 ভাগ, তার পুঁজির 1/4 ভাগ বাংলাদেশকে দিয়ে দিতে হবে। এমনিতেই পাকিস্তান দেউলিয়া। তার যেটুকু রিজার্ভে, যে তলানিটুকু পড়ে রয়েছে, তার 1/4 ভাগ যদি বাংলাদেশকে দিয়ে দিতে হয়, পাকিস্তানের সাধারণ মানুষের অন্ন বস্ত্রের সংস্থানে পাক সরকারের আর কোনো ভূমিকা কি থাকবে? পাকিস্তান কি $4 বিলিয়ন বা তার অর্ধেকও এই মুহূর্তে শোধ করার ব্যাপারে সক্ষম? আর তাছাড়া এই টাকাটা শোধ করা মানে স্বীকার করে নেওয়া পাকিস্তান একটি শোষক রাষ্ট্র, পাকিস্তান একটি আধিপত্যবাদী রাষ্ট্র, যা বাংলাদেশের টাকা বেমালুম ঝেড়ে দিয়েছে, যা বাংলাদেশকে দিনের পর দিন শোষণ করেছে, বাংলাদেশের বকেয়া ফেরত দেয়নি। বাংলাদেশ নৈতিকতার পথে হাঁটছে, বাংলাদেশ সুদ চাইছে না, কেননা ইসলামের সুদ চাওয়া নাকি হারাম। বাংলাদেশ নগদ ফেরত চাইছে।
পাকিস্তান কি ক্ষমা চাইতে পারবে? পাকিস্তান কি পাকিস্তানি রিফিউজিদের দেশে ফিরিয়ে নিতে পারবে? পাকিস্তান কি বাংলাদেশকে তার পাওনা টাকাটুকু ফেরত দিতে পারবে? ভারতকে চাপ দেওয়ার দিবা স্বপ্নে মশগুল হয়ে পাকিস্তান কি এতটা কম্প্রোমাইজ করতে পারবে? দেখতে থাকি আমরা ইনস্ক্রিপ্ট এডিটরস চয়েস দেখার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের এপিসোডে।